ভূত বাংলা। তো সাহস কী করে হয় আমাকে বিয়ে করার? তোর মতো ছেলেকে আমি কোনোদিন স্বামী হিসেবে গ্রহণ করব না। আর হ্যাঁ, তুই কোনোদিন আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবি না। তুই আমার কাছে আসার চেষ্টাও করবি না। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে তার কথাগুলো শুনতে থাকলাম। সে আমাকে কথাগুলো শুনিয়ে দরজা বন্ধ করে দিল। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি না আমি কী করব। হঠাৎ চোখের কোণায় হাত দিয়ে দেখি জল পড়তেছে। আজ আমার ফুলশয্যার রাত, আর আমার সাথেই এটা হতে হলো। যাই হোক, আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমি আশরাফুল চৌধুরী, আর যে মেয়েটা আমাকে একটু আগে থাপ্পড় মেরেছে সে অন্য কেউ নয়, আমার বিয়ে করে আনা বউ। বাবার পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছি। বাবার একমাত্র বন্ধুর মেয়ে হিয়া। আমার একমাত্র বোনের আওয়াজ শুনে আমি পেছনে তাকালাম। আমাকে বলল, ভাইয়া ভাইয়া, তুই এখানে দাঁড়ায় রয়েছিস কেন? কী হয়েছে? ভেতরে যাবি না? আমি তার কথাগুলো শুনে আমি পিছনে তাকিয়ে বললাম, বোন, তুই এখানে কী করিস? সে বলল, আমি তো পানি খেতে এসেছিলাম ভাইয়া। তুই বাইরে দাঁড়ায় রয়েছিস কেন? আর ভাবি ভেতরে, আর তুই বাইরে কেন? আমি বললাম, তোর জেনে লাভ নাই, যা যা পানি খা। আমায় বলল, দাঁড়া আমি ভাবিকে ডেকে দিচ্ছি। সে তাই বলে দরজায় নক করলেই হিয়া বেরিয়ে বলল, কী হয়েছে? আমাকে তুমি ডাকতেছো কেন? বলল কি, ভাবি ভাবি, ভাইয়া বাইরে দাঁড়ায় রয়েছে, তুমি ভেতরে। বলে কি, আমি হিয়াকে কিছু না বলতে দিয়ে উর্মিকে বললাম, আরে আমিও তো পানি খেতে এসেছিলাম, সেই জন্য বাইরে, তুই ভুল বুঝছিস। উর্মি বলল, ঠিক তো ভাইয়া? আমি বললাম, হ্যাঁ, তুই যা পানি নিয়ে ভিতরে যা। হিয়া আমাকে বলল, আসেন ভেতরে আসেন। আমি ভেতরে প্রবেশ করলাম আর উর্মি চলে গেল। আমি ভেতরে প্রবেশ করে যখন খাটে উঠতে যাব তখন আমাকে বলল, ওই দিকে কোথায় যান? আমি বললাম কি, আমার বিছানায় শুতে। সে আমাকে বলল, একটা থাপ্পড়ে মনে হয় কানে কথা যায় নাই, তাই না? যান সোফায় যে শোন। আর হ্যাঁ, কোনো দুষ্টামি করবেন না রাত্রে, আর আমার কাছে আসার চেষ্টাও করবেন না। আমি তার কথাগুলো শুনে কোনো উত্তর না দিয়ে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। উর্মি আমাকে আবার বাইরে থেকে বলল, ভাইয়া সব কিছু ঠিক আছে তো? আমি উর্মিকে দাবড় দিয়ে বললাম, হ্যাঁ সব ঠিক আছে, তুই তোর কাজে যা। উর্মি চলে গেল। আমি সোফায় শুয়ে যখন ঘুমাতে যাব তখন আমি হিয়ার দিকে লক্ষ্য করলাম। কি মায়াভরা মুখ! হিয়া দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ঘুমালে তো তাকে আরও অনেক সুন্দর লাগে। হিয়া সুন্দর হবে না কেন? সে তো একটা পরী। হ্যাঁ, হিয়া একজন পরী। আর আয়ান আঙ্কেল একজন পরীকে বিয়ে করেছিল, সে কথা আমরা জানতাম না, শুধুমাত্র আমার বাবাই জানতো। আর হিয়ার সাথে বিয়ে দেওয়ার কারণও এটাই। হিয়ার 20 বছর হওয়ার সাথে সাথে সে পরলোকে চলে যাবে। যদি পৃথিবীর কোনো মায়ায় তাকে আটকানো যায় তাহলে সে শুধু থাকবে, এছাড়া যে কোনো মায়ায় সে চলে যাবে। আমি অনেকক্ষণ হিয়ার দিকে তাকিয়ে রয়েছি। তারপর আমি কখন যে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম আমি বুঝতে পারলাম না। সকালে ঘুম ভাঙলো হিয়ার ডাকে। আমাকে বলল, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, আর কত ঘুমাবেন? আমি চোখ ডলতে ডলতে বললাম, আর একটু ঘুমাই না। হিয়া বলল আমাকে, না আর ঘুমাতে হবে না, আপনি ওঠেন। কেউ এসে দেখলে কি না কি ভাববে, যান বাইরে যান। আমি তার কথায় হুড়মুড় করে উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আমি নিচে আসলাম ডাইনিং টেবিলে। সকলে বসে আছে, সকলে আড্ডা দিচ্ছে, বাবা মা বোন আর হিয়া সকলেই বসে আছে। আমি গিয়ে একটা জায়গায় বসলাম। হিয়া আমাকে ভাত বেড়ে দিল। আমি সকালে নাস্তা করলাম। এবার নাস্তা করে আমি বের হয়ে গেলাম বন্ধুদের উদ্দেশ্যে। যাই হোক, বন্ধুদের উদ্দেশ্যে যখন আমি বেরোইছি তো
ওখানে আমি বন্ধুদের সাথে মিশে অনেক আড্ডা দিলাম। বিকালে বাসায় আসলাম। বাসায় আসার পর আমি লক্ষ্য করলাম হিয়া মার সাথে বসে টিভি দেখতেছে। এ কী রে মেয়ে, কাল রাতে এত কিছু হলো আর এখন দেখো মায়ের সাথে কেমন বসে টিভি দেখতেছে। হিয়া আমাকে দেখে চুপ করে বসে রইল। মা বলল, যা ঘরে যা, ফ্রেশ হয়ে আয়, বিকালে খাবার খাবি না? আমি মার কথা শুনে নিজের ঘরে চলে গেলাম এবং ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তার জন্য নিচে চলে আসলাম। আমি নিচে আসার পর হিয়া আমাকে নাস্তা বেড়ে দিল। আমি নাস্তা খেয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় মাহিমের ফোনে আমি ঘুম থেকে উঠলাম। মাহিম বলল, বন্ধু কোথায় তুই, আসবি না আজকে আড্ডা দিতে? আমি বললাম, আসতেছি, তোরা থাক। ও বলল, ঠিক আছে তুই চলে আয়। আমি আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। রাত করে বাড়িতে ফিরলাম। এই করে আমার দিনটা কাটছিল। হঠাৎ একদিন আমাকে হিয়া একটা পেপার ধরিয়ে দিয়ে বলল, এ নাও। আমি বললাম, এটা কি? আমায় বলল, এটা ডিভোর্স পেপার। আমি বললাম, ও ঠিক আছে। আমার মনটা অনেক খারাপ হচ্ছিল, সেই জন্য আমি চুপচাপ শুয়েছিলাম। এবার মা আমাকে ডেকে বলল, বাবা, হিয়াকে নিয়ে তো বিয়ের পর তুই তেমন ঘুরতে যাসনি, যা আজকে ঘুরতে যা। আমি বললাম কি, না মা, আমার আজকে অনেক শরীর খারাপ, আমি যাব না মা, আমাকে আজকে জোর করো না। মা বলল কি, আমি যেতে বলেছি না? আমি বললাম, আমি যাব, কিন্তু হিয়া কি যাবে? আমি হিয়ার সাথে কথা বলছি, তাই বলে মা চলে গেল। কিছুক্ষণ পর হিয়া আসলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব। হিয়া আর আমি বের হলাম। আমরা বের হয়ে চলে আসলাম আমাদেরই এলাকার একটা পার্কে আমি বসে আছি বেঞ্চে, হিয়া বসে আছে কিন্তু একটু দূরে। হঠাৎ করে দেখি আমার এক্স গার্লফ্রেন্ড রাজিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে বলল কি, আশরাফুল তুমি? আমি দেখে অবাক হলাম, কেননা রাজিয়া আমার এক্স গার্লফ্রেন্ড। অনেক দিন আগে তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে সামান্য একটুখানি ঝগড়াতে, কিন্তু রাজিয়া এখনও আমাকে মনে মনে ভালোবাসে। আমি বললাম কি, হ্যাঁ তুমি এখানে বয়ফ্রেন্ডের সাথে? রাজিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি থাকতে আমার বয়ফ্রেন্ড লাগে নাকি? এটা দেখে আমি তো অবাক। আমি একটুখানি ঘুরে দেখি হিয়া আমার দিকে রাগি লুকে তাকিয়ে রয়েছে। আমি তো ভাবলাম, যাক তাহলে একটু মজা করা যাক। আমিও রাজিয়াকে অনেক জোরে জড়িয়ে ধরলাম। হিয়া দেখি আমার দিকে রাগি লুকে তাকিয়ে বলল, এই মিস্টার, ওখানে কি? আর আপনি পরপুরুষের সাথে এমন করতেছেন কেন? রাজিয়া তার দিকে তাকিয়ে বলল, কে পরপুরুষ? এ তো আমার হবু বর। আমি তো শুনে অবাক। আমি বলি, এ মেয়ে বলে কি? হিয়া তার দিকে তাকিয়ে বলল কি, বাহ, বরের সাথে তো রোমান্স করতে অনেকই মজা, তাই না? এর কথা শুনে রাজিয়া আমার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কে আর কি বলে এসব? আমি বলি, আরে ও কেউ না। হিয়া আমার দিকে তাকিয়ে বলল, কেউ না মানে? তাই বলে আমার কলারটা ধরে টানতে টানতে পার্ক থেকে বেরিয়ে নিয়ে একটা রিকশায় উঠে আমাকে বলল, এরপরে যদি আপনি আমার সামনে অন্য কোনো মেয়েকে কিছু বলেছেন কিংবা ধারে গেছেন, চোখ উঠিয়ে নেব। আমি বললাম কি, তুমি রাগ করতেছো কেন? হে আমার দিকে তাকিয়ে বলল, রাগ করার কারণ আছে বলে রাগ করতেছি। আমি বললাম, তো আমাদের তো ডিভোর্স হয়ে যাবে, তাহলে রাগ করে কী লাভ? হিয়া একটুখানি মাথা নিচে করে বসে রইল। তারপর আমরা বাসায় চলে আসলাম। মা বলল, কী রে বাবা, কেমন ঘুরেছিস? বাবা পাশ থেকে বলে উঠল, তোমার ছেলে তো ঘুরতেই শুধু পারে, কাল থেকে আমার সাথে অফিসে যেতে হবে। আমি বাবাকে বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, আমি কাল থেকে যাব। বুনু আমাকে বলে উঠল, ভাইয়া তুমি অফিসের কাজ করতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ পারবো বোন, তুই কোনো চিন্তা করিস না।
তারপর আমি ঘরে ঢুকে গেলাম। কিছুক্ষণ পরে হিয়া ঘরে ঢুকলো। ঘরে ঢুকে আমাকে বলল, বাহ, আপনি তো অন্য অন্য মেয়ের সাথে তো অনেক রোমান্স করতে পারেন। আমি বললাম, হ্যাঁ, রোমান্স তো করতেই পারি। আমাকে বলে উঠলো, ঘরে বউ ধুয়ে অন্য মেয়ের সাথে রোমান্স করতে ভালো লাগে? আমি বললাম, কে বউ? সে আমাকে কাছে নিয়ে আমার ঠোঁটের উপর দখল করে বলল, হুম হুম হুম। অনেকক্ষণ পরে ছাড়লো। এবারটা বলল, আজ রাতে আমি আপনাকে একটা কথা বলবো। আমি তো পুরোই কেননা আমার ঠোঁটের 12টা বেজে গেছে। আমি বললাম, কি কি কথা, এখন বলো। আমাকে বলল, এখন না, রাতে বলবো। সে বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চুপচাপ বসে আছি আর একটুখানি আগে ঘটে যাওয়া সে ঘটনাটা ভাবছি। আমি রাজিয়াকে মনে মনে একটু গালি দিয়ে বললাম, তুই আগে আসতে পারলি না হারামজাদি? এত দেরি করে আসলি কেন? তুই আগে আসলে এই রোম্যান্সটা আগে করতে পারতাম। এই কথা বলে আমি শুয়ে আছি। রাত্রে হিয়া ডিনার করে আমার ঘরে ঢুকলো। দরজা বন্ধ করে দিয়ে বলল, আপনি আমাকে যা পাবেন আমি সেটা না। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমি জানি তুমি কি, আমাকে বলতে হবে না। আমার হাতটা ছাড়িয়ে আমাকে ঠাস ঠাস করে আবার দুটো চড় বসিয়ে দিয়ে বলল, খবরদার আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনাকে একদিন বারণ দিচ্ছি না? আমি বললাম, আমি তাকিয়ে রইলাম। তারপর বললাম, বিকালে তো তুমিই আমার সাথে, বলতে গিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, আমার কথা আগে শোনেন, তারপরে আপনি বলেন। আমি বললাম, কি কি কথা? আমাকে বলল, আমার আসল পরিচয় আপনি জানেন না, জানলে আপনি আমাকে ভালোবাসবেন না। আমি বলি, কি, তোমাকে ভালোবাসবো না কেন? আমাকে বলল, আমি বলেছি আগে শোনেন, তারপরে আপনি বলবেন। আমি বললাম, ঠিক আছে, তুমি বলো। সে আমাকে বলল যে আমি কোনো মানুষ নই, আমি মানব সন্তান নই। আমি বললাম, কি? সে আমাকে থামিয়ে দিয়ে বলল, আপনি কোনো কথা বলবেন না। হ্যাঁ, আমার বাবা মানুষ, কিন্তু আমার মা মানুষ নয়। আমার মা বহু বছর আগে একটা কারণে পৃথিবীতে আসতে হয়, কিন্তু সে পৃথিবীতে এসে আমার বাবার সাথে পরিচিত হয় এবং আমার বাবাকে তার অনেক পছন্দ হয়। তার সাথে যেসব পরীরা এসেছিল তারা পরীলোকে আবার ফিরে যায়, কিন্তু আমার মা ফিরে যায় না, কেননা সে আমার বাবাকে অনেক ভালোবাসে। কথাটা বলে একটুখানি থেমে গেল। তারপরে সে আবার বলল, বাবার সাথে আমার মা অনেক দিন সংসার করার পরে আমি তাদের কোল আলো করে এসেছি। আমার ভেতরে অর্ধেক মানব এবং অর্ধেক পরিশক্তি রয়েছে। আমি কোনো মানুষের সাথে থাকতে পারবো না। আমার 20 বছর হওয়ার সাথেই পরিলোক থেকে আমাকে নিতে আসবে। আমি সেই জন্য আপনার সাথে সংসার করতে চাই না। আমি এই কথাটা শুনে হা হয়ে থাকিয়ে একটুখানি হেসে দিয়ে বললাম, কি, তুমি আমার সাথে মজা করছো কেন? আমাকে ভালোবাসবে না, আমার সাথে সংসার করবো না, আমাকে বলে দিলেই হয়। এসব করার কি দরকার, এসব বলার কি দরকার? সে আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি কোনো মজা করছি না, আমি যা বলছি ঠিক বলছি। আমি কথাটা শুনে একটু অবাক হয়ে বসে রইলাম। তারপর আমি বললাম, আচ্ছা, তোমার কি যেতেই হবে? আমাকে বলল, জানি না। আমি বললাম, কি, আচ্ছা, তুমি যে কদিন রয়েছো সে কদিন তো আমার সাথে থাকতে পারো। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার সাথে থাকবেন? আমি বললাম, তোমার সাথে থাকার জন্যই তো আমি তোমাকে বিয়ে করেছি। সে কথা শোনার পর সে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনার মতো মানুষ অনেক ভালো, আপনার মতো মানুষ পেয়ে আমি ধন্য। সে আমার বুকে মুখ লুকালো। আমি কিছু না বলেই তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সকাল হয়েছে এবং সে আমাকে ডেকে দিয়েছে। আমি উঠে অফিসে গেছি। অফিসে যাওয়ার পর আমি সকলের সাথে পরিচিত হয়ে অফিসের কাজ করতেছি। এমন সময় লক্ষ্য করলাম
আমার কেবিনে একটা মেয়ে ঢুকে বলল, স্যার ভেতরে আসবো? আমি তাকিয়ে বললাম, মেয়েটা অনেক সুন্দর। আমি বললাম, হ্যাঁ আসো। আমাকে এসে বলল, স্যার আমি না এই ফাইলের কাজটা বুঝতে পারছি না, আপনি কি আমাকে বুঝিয়ে দিবেন? আমি বললাম, হ্যাঁ দাও, আমার কাছে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যখন বোঝাচ্ছি তখনই দেখি আমার কেবিনের সামনে হিয়া দাঁড়িয়ে আছে এবং বলতেছে, আমি কি ভেতরে আসতে পারি? আমি হিয়াকে দেখে একটু চমকে উঠে বললাম, হ্যাঁ তুমি এখানে, ভেতরে এসো। কথাটা শুনে হিয়া ভিতরে প্রবেশ করলো আর মেয়েটা চলে গেল। হিয়া বলল, ঘরে বউ ধুয়ে এখন বাইরের মেয়েদের সাথে রোমান্স করতেছো? আমি বললাম কি, না না, আমার কাছে তো সে কাজ শিখতে এসেছিল। আমাকে থামিয়ে বলল, বুঝেছি, কি যে কাজ করো। আমাকে বলল, শোনো আমি না কলেজে ভর্তি হব, তুমি আমাকে ভর্তি করতে যাবা? আমি বললাম, কোন কলেজে ভর্তি হবা? আমাকে বলল, কলেজ। আমি বললাম কি, আচ্ছা চলো। আমি শহীদ মোহাম্মদ মোজামুদ্দিন কলেজে নিয়ে তাকে আমি ভর্তি করে দিলাম। আমিও এই কলেজ থেকেই পাশ করেছি। আমি তাকে কলেজে ছেড়ে দিয়ে চলে আসলাম অফিসে। সে ক্লাসগুলো করে আমাকে ফোন দিল, হ্যালো কোন জায়গা তুমি? আমি ফোনটা নিয়ে বললাম, এই তো অফিস থেকে বেরোচ্ছি। আমাকে বলল, আমাকে ড্রপ করতে আসবা না? আমাকে নিতে আসবা না? আমি বললাম কি, হ্যাঁ অবশ্যই। আমি সেই কথা বলে ফোনটা কেটে দিয়ে আমি চলে আসলাম কলেজের সামনে। কলেজ থেকে হিয়া উঠলো, আমাকে বলল, চলো। আমি বাড়িতে আসবো এমন সময় সে আমাকে বলল, না চলো আমরা না একটু ঘুরতে যাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। আমরা যখন ঘুরতে গেছি তখনই আমি আর হিয়া বসে আছি এক বেঞ্চে, দুজনে আমার হাত ধরা, দুজনে একে অপরের হাত ধরে বসে আছি। এমন সময় লক্ষ্য করলাম সামনে থেকে রাজিয়া চলে এসেছে। এসে বলল, কালকের মেয়েটা তোমার সাথে এখন কেন? চলো না বেবি, আমরা একটু ঘুরে আসি। কথাটা বলা শেষ হতেই উর্মি এক থাপ্পড় দিয়ে বলল, আমি আপনাকে বলেছি না অন্যের স্বামীর সাথে এমন করবেন না। সে আমাকে বলল, কে তোমার স্বামী? এবং রাজিয়া আমার দিকে তাকালো। আমিও উঠে একটা চড় দিয়ে বললাম, খবরদার নেক্সট টাইম তুমি আমার কাছে আসবে না। সে বলে আমি হিয়ার হাত ধরে হাঁটতে লাগলাম। আমরা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়িতে উঠে বললাম, চলো বাসায়। হিয়া আমার সাথে কোনো কথা বললো না এবং চলে আসলো। হিয়া আর আমি চলে আসলাম বাসায়। বাসায় প্রবেশ করার পর মা আমাকে বলল, এতক্ষণ কোথায় ছিলি? আমি বললাম, ঘুরতে গেছিলাম। সে বলল, আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, দুজনেকেই খেতে দিচ্ছি। আমরা দুজনেই রুমে গেলাম। হিয়া ফ্রেশ হয়ে বেরিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে এসো, দুজনে একসাথে যাব। আমরা দুজনেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এবং নিচে এসে মা ভাত বেড়ে দিল, আমরা খালাম। খাওয়ার পর আমি আবার যথার্থ শুয়ে পড়েছি। কখন যে ঘুম চলে এসেছে টের পায় নাই। আমি ঘুম ভাঙে বুকের ওপর ভারী কিছু অনুভবে। দেখি কি হিয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আহ কি যে চেহারা, দেখেই ক্রাশ খাচ্ছি। এতবার ক্রাশ খাচ্ছি যে বলে বোঝাতে পারবো না। এখন আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর তার মায়াভরা মুখের দিকে তাকিয়ে রয়েছি। তাকিয়ে থাকতে থাকতে সে ঘুম ভেঙে উঠে বলল, কি হয়েছে, এমনভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, আমার বউটা যে এত সুন্দর, না তাকিয়েই পারি না। সে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না। সারাক্ষণ অন্য মেয়ের দিকে তাকালে দেখবা কি নিজের বউকে? আমি বললাম কি, তোমার দিকে ছাড়া আমি আর কার দিকে তাকাবো? সে বলল কি, হয়েছে, আর বলা লাগবে না। হঠাৎ করে মাহিম ফোন দিয়ে বলে, বন্ধু বিয়ের পর তো সব ভুলেই গেছোস, ভাবিকে নিয়ে আয়। আমি বললাম, কেন?
সে বলল যে আরাফাতের বিয়ে। আমি বললাম যে আরাফাতের বিয়ে? বললো কি বিয়ে মানে মেয়ে দেখতে যাওয়া হবে। আমি হিয়া রেডি হয়ে নিলাম এবং আরাফাতের বাসায় চলে গেলাম। আরাফাতের কেউ নাই, আরাফাতের নিজের বলতে কেউ নাই। তার একমাত্র মামা, মামি আর সে। সেজন্য আমি আর হিয়া রেডি হয়ে চলে গেলাম। দুজনেই আরাফাতের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি মাহিম আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, বন্ধু শুনে যা। আমি বললাম কি হয়েছে? আমাকে বলল, গাড়ে কিসের দাগ রে ওটা? আমি বললাম কিসের? এবার বুঝতে পারলাম কাল রাতে দুষ্টামি করতে যেয়ে আমার গাড়ে হিয়া যখন কামড়টা বসিয়েছিল সে দাগটা। আমি আর কিছু বললাম না। অনেকক্ষণ পর লক্ষ্য করলাম আরাফাত সেজে গুজে বসে আছে এবং রাস্তায় যাওয়ার পথে আর একটা লোকের সাথে দেখা হলো। এর কথা না বললেই নয়, এ হলো আমাদের বিখ্যাত মিম আপু। মিম আপু হচ্ছে আমাদেরই ক্লাস ফ্রেন্ড। যাই হোক, মিমকে দেখে আমি বললাম, আরে বান্ধবী কেমন আছিস? মিম আমাকে বলল, ভালো, তুই? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। মিম বলল, কোথায় যাস? আমি বললাম যে এই যে আরাফাতের বিয়ে, সেই জন্য যেতে বলেছে। আমি বললাম কি? মিম আমাকে বলল, আরাফাতের বিয়ে আর আমাকেই বললো না, দাঁড়া দেখাচ্ছি মজা। তাই বলে মিম গাড়িতে উঠলো। আমি গাড়িটা চালিয়ে মেয়ের বাসায় গেলাম। আর এর ভিতরে মিম তো আরাফাতের উপর চরম নির্যাতন চালিয়েছে। এমন মারা মারছে আরাফাতকে যে বলে বোঝানো যাবে না। যাই হোক, এখন আরাফাতের মেয়ে দেখা পর্ব শেষ। অর্থাৎ মেয়েকে আরাফাত অনেক পছন্দ করেছে আর মেয়েটাও আরাফাতকে অনেক পছন্দ করেছে। তো বিয়ের সময় আমরা দিনক্ষণ ঠিক করে বললাম, আচ্ছা ঠিক আছে, এদিনেই বিয়ে হবে। বিয়েটার ডেট দেওয়া হলো 1 মাস পর। এই 1 মাস কী করবে আরাফাত? সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, কখন মেয়েটা ফোন দেবে। মেয়েটার নাম রিয়া। আর আমরা আরাফাতকে তো অনেকভাবেই মজা দিই, যে মিম বলে আর রিয়া বলে অনেক মজা দিই, কেননা ওকে এখনই সময় ছোট করার। সেজন্য আমরা সকলেই ওর সাথে মজা নিই। এই সময় আমার আর হিয়ার সম্পর্কটা অনেক মজবুত হয়ে যায়। এখন হিয়ার 1 মাস পরে আমরা যখন বিয়েতে যাই, তখন হিয়া বসে আছে। এমন সময় একটা ছেলে এসে বলল, এই মেয়ে, তুমি কি সিঙ্গেল আছো? হিয়া তার দিকে তাকিয়ে বলল, কি আপনি ভাইয়া? আমি দূর থেকে লক্ষ্য করলাম। সে বলল, আমি আমি রাজ। সে বলল, হিয়া বলল, রাজ তো আমি কি করব? হিয়া রাজ বলল, তুমি কি সিঙ্গেল আছো? সে বলল, জি না ভাইয়া, আমি ম্যারিড। এই কথা শোনার পর রাজ তার দিকে তাকিয়ে বলল, কি, তুমি ম্যারিড? এবং হিয়া বলল, জি ভাইয়া। তারপর হিয়া আমার দিকে দেখিয়ে বলল, ওই যে আমার হাজবেন্ড। আমি দূর থেকে লক্ষ্য করলাম, তখন পাশে গিয়ে দাঁড়ালাম। আমায় রাজ বলল, ভাইয়া আপনি কিন্তু অনেক লাকি। আমি বললাম, জি ভাইয়া, বলেন কেন? আমাকে বলল যে আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন এটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি বলি কি, জি ভাইয়া, আমি জানি আমার বউ দেখতে কেমন, আপনি আপনার কাজে যান। তাই বলে চলে গেল দুজনেই। এবং আমি আর হিয়া হাঁটতেছি গ্রামের একটা রাস্তা দিয়ে, মানে আরাফাদের শ্বশুর বাড়ির রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় পৌঁছালে আমরা দুজনেই বসে আছি, গল্প করতেছি অনেক। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় আমরা নিজেরাই খেয়াল করি না। হিয়া বলল, আচ্ছা আমি আমি বাসায় যাচ্ছি, তুমি আসো। আমি বললাম কি, চলো দুজনে একসাথে যাই। দুজনে আমরা একসাথে বাসায় এসে আমার একটা জিনিস মনে পড়লো যে আমার তো দোকানে কাজ আছে, আমার তো এখন যেতে হবে। ইমার্জেন্সি বাবাকে কল দিতে হবে, ফোনে টাকা নাই। আর ফোন থেকে ফ্ল্যাক্সি লোড দিতে হবে, বাবার ফোনে পাঠাতে হবে। এই কথা ভাবতে ভাবতে আমি ইয়াকে বললাম, আচ্ছা তুমি ভেতরে যাও, আমি দোকান থেকে আসতেছি। তাই বলে আমি দোকানে গেলাম। দোকানে গিয়ে আমি টাকা টাকা লোড দিলাম এবং ফ্ল্যাক্সি মারলাম।
টাকা পাঠিয়ে দিচ্ছে আমার বাবার ফোনে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি বের হয়ে আসলাম। আমি যখন গ্রামের রাস্তা দিয়ে আসতেছি তখন বটগাছের নিচে একটা লোককে বসা দেখে আমি ভাবলাম এত রাতে ওখানে কী করে। আমি লোকটার কাছে গেলাম। লোকটার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি এখানে কী করেন? আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা ভয়ঙ্কর চেহারা আমার দিকে তাকিয়ে বলল, একটা হাসি দিয়ে আমাকে বলল, তুই এসেছিস, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি শুনে অবাক হয়ে বললাম, কি 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 কি- কে আপনি? আর আমার কাছে কি চাই? আমি আমি কি করেছি? আমায় ছেড়ে দিন। এই কথা শুনে আমায় বলল, হুম, তোকেই তো খুঁজছিলাম, এখন কই যাবি? আমি বললাম, জি 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 আমি কোথাও যাচ্ছি না। আপনি কে? আমাকে সে উদ্দেশ্য করে বলল, অনেক শখ না তোর আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করা, তার সাথে সংসার করা? আমি শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বলতে লাগলাম, আপনার পছন্দ করা মেয়ে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে বলল, কিছুই বুঝছিস না তুই? হিয়া কে? হিয়ার সাথে বিয়ে করিসনি? আমি বললাম যে আ- হ্যাঁ আমি বিয়ে করেছি। এবং সে কথা শোনার পরে সে অগ্নি চেহারায় আমাকে গলা উঁচু করে বলল, তাহলে মর। সে কথা বলতে শেষ আছে কিন্তু আমার গলা ধরতে শেষ নয়। আমার গলা ধরে যখনই উপরে সে উঠেছে, আমি যখন নিঃশ্বাস নেওয়া প্রায় শেষ, অর্থাৎ আমার মৃত্যু যখন অনিবার্য, আমি বুঝতে পারছি আমার মৃত্যু হবে, তখন আমি লক্ষ্য করলাম সে আমাকে ছেড়ে দিল। আর একটা মেয়েলি কণ্ঠ আমার কানে ভেসে আসলো, তো সাহস কী করে হয় আমার হাজব্যান্ডের সাথে এমন ব্যবহার করা? এই কথাটা শোনার পর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার আর কিছু মনে নেই। আমি যখন আবিষ্কার হলাম তখন দেখলাম আমি আমার ঘরে শোয়া। আমি বুঝতে পারলাম না কী হয়েছে। হিয়া আমাকে বলল যে কী হয়েছে? আমি বললাম, কাল রাতে আমি বাসায় আসার পরে কিছু হয়েছিল? সে আমাকে বলল, তুমি কাল রাতে বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলে, কেন কী হয়েছে? আমি তোমাকে অনেকবার ডাকছি কিন্তু তুমি ওঠো নাই। আমি বললাম, না না কিছু হয় নাই, একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। হিয়া বলল, ও ঠিক আছে। আমাদের দিনটা অনেক ভালো কাটলো। রাতে আমি শুয়ে আছি, হিয়াকে দেখি আমার কাছে এসে আমার কলার ধরে দাঁড়িয়ে বলল, আজ তুমি ওই মেয়েটার দিকে তাকিয়েছিলে কেন? আমি বললাম, কোন মেয়েটা? আমাকে বলল, বুঝতেছো না তাই না? আমি বললাম, না বললে বুঝবো কি এমনি? আমাকে বলল, ও তাই, না বললে বুঝবা কেমনে? আরাফাত ভাইয়ার শালির দিকে তুমি এভাবে তাকিয়েছিলে কেন? আমি বললাম, আরাফাতের শালি? ও ওই মেয়েটা? ওই মেয়েটা তো আমার বোনের মতো। আমাকে বলল, বোনের মতো? বোন তো আর না। তুমি যদি আর কোনো মেয়ের দিকে তাকিয়েছো তাহলে তোমার কলাম আমি ছাড়বো না। এই কথাটা বলে হিয়া আমার পিছনে হাত দিয়ে আমার ঠোঁটের উপর দখল নিয়ে নিল। প্রায় 10 মিনিট আমরা একে অপরের দিক ঠোঁটে কিস করতে লাগলাম। তারপর আমাকে ছেড়ে দিয়ে বলল, এরপর অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমার চোখ উঠিয়ে নিব। আমি বললাম, আমার পরি বউটাতে অনেক রাগী। এ কথা শুনে সে আমাকে আমাকে ধাক্কা দিল। আমি শুয়ে পড়লাম। তারপর আমরা হারিয়ে গেলাম একটা অন্য শহরে। আমাদের হুঁশ ফিরল আমরা যখন সকালে ঘুম থেকে উঠলাম। তখন দেখলাম হিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি ঘুম কেমন হয়েছে তোমার? আমি বললাম, পাশে যদি একটা পরি বউ ঘুমিয়ে থাকে তাহলে যে কোনো মানুষেরই ঘুম হবে। কথাটা বলে আমি তার দিকে তাকিয়ে হাসিয়ে দিলাম। হাসিটা দেখে সেও হাসলো। তার হাসিটা দেখে আমি যেন কোথাও হারিয়ে গেছি। এত সুন্দর হাসতে পারে? পরি বিয়ে করে তো অনেক লাভ হয়েছে।
এমন হাসি আমি প্রতিদিন দেখব। এ কথা মনে ভাবতে ভাবতে আমাকে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে আসলাম। আজকে আরাফাত তার বাসায় যাবে, অর্থাৎ বউয়ের বাসা থেকে নিজের বাসায় যাবে। আমরাও বাসায় যাব। আমরা বিকেলে রওনা দিলাম। সন্ধ্যার সময় আমি বাড়ি ফিরলাম। আমরা বাড়ি ফিরে আমাদের রুমে গেলাম। ফ্রেশ হয়ে আমরা বাবার সাথে কথা বলছি। বাবা একটা বিজনেস ডিল নিয়ে আমার সাথে কথা বলছে। আর হিয়া মায়ের সাথে গল্প করতেছে। এদিকে উর্মি ইয়ার সাথে দুষ্টামি করতেছে। ওরা দেখে অনেক ভালো লাগতেছে। এমন সময় আমার ফোনে একটা ফোন এলো। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, কে বলতেছেন? ফোনের ওপাশ থেকে ভেসে আসলো আমার এক্স গার্লফ্রেন্ড রাজিয়ার গলা। আশরাফুল, আশরাফুল, আমায় বাঁচাও, এরা আমায় মেরে ফেলবে। আমি বললাম, রাজিয়া, তোমার কী হয়েছে? কথাটা শুনে হিয়া আমার দিকে তাকিয়ে বলল, কী হয়েছে? আমি বললাম, কিছু না। হিয়া বলল, আচ্ছা ঠিক আছে। রাজিয়া বলল, আমি আমি ফুলতলায় আছি, এখানে অনেক লোক, আমাকে মেরে ফেলবে এরা। আমি বললাম, কি ফুলতলা তুমি কোথায়? আমাকে সে অ্যাড্রেস দিয়ে দিল। আমি সাথে সাথে আমার গাড়ি বের করে আমি চলে গেলাম ফুলতলায় তার দেওয়া অ্যাড্রেসে। গিয়ে দেখি অনেকগুলো লোক রাজিয়ার চারপাশে ঘুরে দাঁড়িয়ে আছে। আমি তখন পুলিশ অফিসারকে ফোন দিলাম এবং ফোন দেওয়ার সাথে সাথে আমি আগে থেকেই পুলিশকে ফোন দিয়েছিলাম। পুলিশরা চলে এসেছে এবং আমি লক্ষ্য করলাম রাজিয়া যেন কেমন একটা ভয় পেয়ে আছে। আমি রাজিয়াকে আমার বাসায় নিয়ে আসলাম। রাজিয়ার সাথে আমি কথা বললাম না আর। আমি একটা রুমে রাজিয়াকে দিয়ে হিয়াকে বললাম, আজ রাতে তুমি ওর সাথে থাকো। কথাটা শুনে হিয়া মাথা নাড়িয়ে উত্তর দিল, ঠিক আছে। আমি চুপচাপ শুয়ে আছি। তখনই আমি লক্ষ্য করলাম হিয়া আমার হিয়া আমার রুমে প্রবেশ করলো। প্রবেশ করে আমাকে বলল, রাজিয়া কেমন করতেছে, আসো তো একটু। আমি হিয়া হিয়ার কথা শুনে রাজিয়ার রুমে প্রবেশ করলাম। রাজিয়ার রুমে গিয়ে দেখি রাজিয়া জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। আমি সাথে সাথে ডাক্তারকে ফোন দিলাম। ডাক্তার এসে তাকে চেক আপ করলো এবং জানালো সে অতিরিক্ত ভয় পেয়েছে এবং এই কারণে তার জ্বর এসেছে। কিন্তু ডাক্তার কিছু ওষুধ দিয়ে গেল। ওষুধ দেওয়ার পর রাজিয়াকে আমি খাইয়ে দিলাম। আমার পাশে দাঁড়ানো। সকালে আমরা যখন বের হব তখন দেখি রাজিয়া ঠিক হয়ে আছে। আমি বললাম, হিয়া তুমি আজ একা যাও, আমি রাজিয়ার সাথে একটু কথা বলবো। হিয়া বলল, না আমিও আজ যাব না। সেজন্য আমরা দুজনে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা দুজনে রাজিয়ার রুমে প্রবেশ করলাম একসাথে। হিয়া বলল, তুমি এখন সুস্থ তো? রাজিয়া বলল, হুম। আমি বললাম, কী হয়েছিল তোমার? সে আমাকে কাল রাতের ঘটনা বলল। সে তার অফিস শেষ করে বাসায় আসছিল। এমন সময় সে লক্ষ্য করলো তার সামনে একজন বড় বিদঘুটে চেহারার একজন লোক। তার চোখ দিয়ে রক্ত পড়ছে, তার এক হাত নাই, তার গলাটাও কেমন একটা ভয়ঙ্কর। সে দেখে ভয় পেয়ে যায়। সে পিছনে দৌড়াতে লাগে। দৌড়াতে দৌড়াতে সে যখন একটা গাছের নিচে আসে, সে লক্ষ্য করলো তার চারিপাশে অনেক লোক। যখন রাজিয়া আমাকে এ কথাটা শোনাচ্ছিল তখন আমি বুঝতে পারলাম রাজিয়া যে লোকটার বর্ণনা দিয়েছে সে লোকটার সাথে আমার স্বপ্নে দেখা লোকটার চেহারা হুবহু মিলে গেছে। আমি বললাম, এটা কোনো কাকতালীয় নয়। আমি সেই জন্য একটা হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে জানালো যে আমার বউ অর্থাৎ হিয়া একজন পরীলোকে যেতেই হবে। আমি বললাম, কি বলেন কি হুজুর? আমার হিয়া আমাকে অনেক ভালোবাসে, আমিও হিয়াকে ভালোবাসি, আমি হিয়াকে যেতে দেব না। হুজুর আমাকে বলল, যদি না যেতে হয় তাহলে একটাই উপায় আছে। সে উপায়টা হচ্ছে গিয়া যে রাজিয়াকে মৃত্যু। আমি বললাম, কি? রাজিয়াকে মৃত্যু মানে? হুজুর আমাকে বলল যে সেই অবায়ক অর্থাৎ সেই জিনটা রাজিয়াকে ভালো লেগেছে, সে রাজিয়াকে তার সাথে নিয়ে যেতে চায়। আর যদি রাজিয়াকে না নেয় তাহলে হিয়াকে নিয়ে যাবে। আর সে অবায়ক হলো শয়তানের রাজা। আমি শুনে অবাক হলাম। আমি বললাম, কি হুজুর, দুজনকে বাঁচানোর কি কোনো পথ নাই? হুজুর আমাকে বলল,
যে তার দ্বারে কোনো কিছু নাই যে যে ইসে সে রাজিয়া আর হিয়াকে বাঁচাতে পারবে। আমি বললাম, তাহলে কার দ্বারে আছে? হুজুর আমাকে একটা চিঠিতে একটা অ্যাড্রেস লিখে দিয়ে বলল, এই অ্যাড্রেসে চলে যাও, তোমাদের কাজ হয়ে যাবে। আমি হুজুরকে বিদায় দিয়ে আমি চলে গেলাম সেই অ্যাড্রেসে। তখন রাত 2টা বাজে। হুজুর আমি হুজুরের কথা অনুযায়ী সেই অ্যাড্রেসে পৌঁছায় আমি সে বাসার সামনে গিয়ে ডাকতে লাগলাম, বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? আমাকে বলল, ভেতরে এসো। আমি ভেতরে প্রবেশ করলাম। দেখি একটা ঘরের ভিতর একজন মুরব্বি করে লোক বসে আছে। সে আমাকে বলল, এদিকে এসো বাবা, আমার পাশে বসো। আমি তার পাশে গিয়ে বসলাম এবং আমি যখন কথা বলতে যাব সে আমাকে বলল, আমি সব জানি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, কিন্তু তুমি আজ রাতে এখান থেকে যেতে পারবা না। আমি তার কথা শুনে একটু অবাক হলাম। আমি বললাম, কি, কেন? আমাকে সে বলল, তুমি আজ রাতে যদি বের হও তাহলে তোমার মৃত্যু অনিবার্য। আমি বললাম, কি? সে আমাকে বলল, তুমি এখানে চুপচাপ বসে থাকো আর রাত্রে ঘুমাবা না। আমি তার কথা অনুযায়ী কোনো কথা না বলে আমি বসে থাকলাম। রাত্রে আমার এমনিতেই ঘুম আসলো না। এত ভয়ের কথা শুনে কি কারো ঘুম আসতে পারে? আরে আমিও তো মানুষ রে ভাই, আমি কেমনে ঘুমাবো? আমি সেই কথা শুনে আমি আর ঘুমালাম না। তো না ঘুমায় আমি বসে আছি। ভোরের ফজরের আজানের সাথে সাথে সে লোকটার আমি নামাজ পড়লাম। নামাজ পড়ে আমাকে সে বলল, আমার বাসায় আসবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলেন আমার সাথে। আমি তার সাথে আমি তাকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমি লক্ষ্য করলাম যে সে লোকটা আমাকে তার পছন্দের একটা জিনিস, অর্থাৎ তার একটা লাঠি দিয়ে বলল, এই জিনিসটা আমার খুব পছন্দের, এটা তোমার সাথে রাখবা। আমি বললাম, কি, ঠিক আছে। সে বলল, আর তুমি কখনো কখনো কোনো কিছু অন্যায় করবা না, আর ইয়া রাজিয়াকে বাঁচানোর জন্য একটা কাজ করতে হবে। আমি বললাম, কি কাজ? যে কোনো কাজই আমি করতে পারবো, আপনি বলেন। আমাকে বলল যে কাজটা হলো, তুমি এখন থেকে 41 দিনের মাথায় বুড়ো বট গাছের নিচে যে পুকুরটা আছে সে পুকুরে গিয়ে ওই অবায়কের সাথে দেখা করবা। ওদিন থাকবে অমাবস্যা। ওদিন প্রতিটা জিনের ক্ষমতা কমে আসে। তুমি তখনই তার সাথে দেখা করতে পারবা যখন তার ক্ষমতা কমে আসবে, আর তার ক্ষমতা কমে আসলে সে তোমার কিছু করতে পারবে না। আমি বললাম, ঠিক আছে, আমি আমার স্ত্রী আর আমার বন্ধুকে বাঁচানোর জন্য আমি যে কোনো উপায়, যে কোনো জিনিসই করতে পারি, আমার কোনো অসুবিধা নাই। সে আমাকে বলল, আচ্ছা, 41 দিনের মাথায় দেখা হবে। সে কথাটা বলে সে চলে গেল। আমি চুপচাপ বসে আছি। আমার মনটা অনেক খারাপ আর চিন্তার ভাঁজ আমার কপালে বোঝাই যাচ্ছে। হিয়া আমাকে পানি দিয়ে বলল, আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি বুঝতে পেরেছি। সে কথা বলে সে আমার সামনে কাঁদতে লাগলো। আমি তার কান্না সহ্য না করতে পেরে আমি তাকে জড়িয়ে ধরে বললাম, দূর পাগলি, কাঁদছো কেন? আমি কি বলেছি তোমার জন্য আমার কষ্ট হচ্ছে? আমি তো বলি নাই। সে আমাকে বলল, আমি বুঝতে পারছি। আমি কি ছোট খুকি যে আমি বুঝতে পারবো না তোমার খারাপ লাগছে তা? আমি বললাম, হুম, তুমি খুকি হতে যাবে কেন? তুমি তো বুড়ি হয়ে গেছো। এ কথাটা শুনে সে আমার দিকে তাকিয়ে বলল, আমি বুড়ি হয়ে গেছি, আর সবাই তো সুন্দরী হয়ে গেছে তাই না? এ কথাটা বলে আমরা একটুখানি খুনসুটি করলাম। তারপর আর কি, তারপর আমরা দুজনে বের হয়ে গেলাম রুম থেকে। কোথায় যাচ্ছি তাই? এখন আমার রোজকার ডিউটি হয়েছে তাকে নিয়ে ঘুরতে যাওয়া, সেজন্য ঘুরতে যাচ্ছি আমি। আমি যখন ঘুরতে যাব তখন তার একটাই কথা, তাকে ছাড়া যেন অন্য কোনো মেয়ের দিকে তাকানো না হয়। কি ভাইয়া, আপনাদের বউরাও কি এমন টর্চার করে? তাহলে কিছু বলার নেই, কারণ আমার বউ আমাকে এমন টর্চার করতেছে। যাই হোক, এখন আমি ঘুরতে এসেছি কিন্তু আমার কপালে এখনও চিন্তার ভাঁজ। আর চিন্তার ভাঁজ থাকবেই না কেন? এত বড় একটা কথা
জীবনে এই প্রথম সেদে যাচ্ছি কোনো জিনের সাথে দেখা করতে। কারই না বা চিন্তা হয়, আমারও হচ্ছে। যাই হোক, এখন আমার আর কোনো কিছু করার নাই, আমার যেতেই হবে, কেননা বউ আর এক্স গার্লফ্রেন্ডকে তো বাঁচাতেই হবে। একটাকে ছেড়ে একটাকে তো আর ফেলে রাখা যায় না। দুটোই তো আমার, মানে সরি দুটোই না, একটাই আমার বউ আর একটা তো এক্স গার্লফ্রেন্ড। যাই হোক, এখন আমি গেছি, যাওয়ার পর আমি লক্ষ্য করলাম যে হিয়াও আমার দিকে তাকিয়ে আছে। আমরা কথা বলছি, তখনই রাজিয়া আমাকে ফোন দেয়। ফোনটা আমি রিসিভ করে বললাম, হ্যালো, হ্যাঁ বলো। রাজিয়া বলল যে কি কোনো সমস্যার সমাধান হয়েছে? আমি বললাম, হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। কথাটা শুনে আমি ফোনটা রেখে দিলাম এবং হিয়া আমাকে বলল, কি রাজিয়া ফোন দিছিল? আমি বললাম, কি? রাজিয়া ফোন দিছিল। আমাকে বলল, ও ঠিক আছে, অসুবিধা নেই, কথা বলো, আমি তাহলে পাশে গিয়ে দাঁড়াই। আমি বলি, কি বলো, কি ফোনটা তো রেখে দিছি। আমি বলি, ও বলল, আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যাই। আমি আরও একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রাত্রে ঘুম হচ্ছে না এবং আমাকে ঘুম না দেখতে পেয়ে আমি অনেক চিন্তা করতেছি। এমন সময় হিয়া আমাকে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, ঠিক হলেই ভালো। সে কথা বলে আমি যখন ঘুমাতে যাব তখন আমাকে হিয়া জড়িয়ে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, ঠিক হলেই ভালো। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙলো আমার বোন উর্মির গলা শুনে। উর্মির গলা শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বললাম, কী রে, কী হয়েছে? আমাকে বলল যে, ভাইয়া ওঠ তাড়াতাড়ি। আমি বললাম, কেন, কী হয়েছে? আমাকে বলল যে, ভাইয়া ভাবিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি বললাম, কি, ভাবিকে কোথাও পাওয়া যাচ্ছে না মানে? আমি বললাম, কি, ভাবিকে কোথাও পাওয়া যাচ্ছে না মানে? আমি তো অবাক হয়ে গেলাম যে কি বলে কি এ। তারপর আমি উঠে দেখি সবাই হা হয়ে দাঁড়িয়ে আছে। তখনই আমার দ্বারে হিয়ার মা অর্থাৎ হিয়ার মা অর্থাৎ আফরিন জাহান আমাকে ফোন দিয়েছে। আফরিন আফরিন আন্টি আমাকে ফোন দিয়েছে। আফরিন আন্টির ফোনটা আমি রিসিভ করলাম এবং বললাম, জি আন্টি বলেন। আমাকে সে বলল যে হিয়াকে কালকে রাত্রে পরিলোক থেকে পরিলোক থেকে লোক এসে নিয়ে গেছে, আর কিছু করার নাই। আমি কথাটা শুনে একটা চিৎকার দিয়ে উঠে বললাম, না, এটা হতে পারে না, সে আমাকে ছেড়ে যেতে পারে না, সে আমাকে ছেড়ে যেতে পারে না। আমি অনেক পাগলের মতো আচরণ করতে শুরু করলাম এবং আমার সময় যে কি করে কাটছে আমি বুঝতে পারছি না। আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি ইয়াকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারতেছি না। আমার চোখ থেকে অজস্র পানি পড়তে লাগলো এবং আমার বাবা বলল, আমি ভুল করেছি বাবা তোর সাথে, আমার জোর করে তোকে বিয়ে দেওয়া উচিত হয় নাই। এই কথাটা শোনার পর আমি বললাম, বাবা তুমি হিয়াকে আমার দ্বারে নিয়ে আসো, বাবা, বাবা তুমি আমাকে হিয়াকে নিয়ে আসো আমার দ্বারে। কথাটা শুনে বাবা আমাকে জড়িয়ে ধরে বলল, এটা আর সম্ভব না মা, বাবা এটা আর সম্ভব নয়। আমি কাঁদতে লাগলাম, অজস্র অশ্রু আমার চোখ থেকে পড়তে লাগলো, চোখ দুটো লাল হয়ে গেছে। আমি বুঝতে পারছি। হঠাৎই আমার কাছে একটা ফোন আসলো, মাহিম ফোন দিছে। মাহিম ফোন দিয়ে বলল, বন্ধু কোথায় তুই? আমি কান্না করতে করতে কালকের রাত্রে সব ঘটনা বললাম আর আজকের ঘটনা বলার পরে সে আমার কাছে চলে আসলো। আমার বাড়ি এসে আমাকে আমার রুমে নিয়ে বলল, বন্ধু যা হওয়া তা তো হয়ে গেছে। আমি কিছুতেই মানতে পারছি না যে হিয়া আমাকে ছেড়ে এভাবে চলে যাবে। আমি কিছুতেই মানতে পারছি না যে হিয়া আমাকে এভাবে ছেড়ে চলে যাবে। আমি কাঁদতে লাগলাম। এভাবেই আমার দিনগুলো কাটে, কিন্তু আমি হিয়াকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারছি না। আমার সব সময় হিয়ার কথা মনে পড়ে, আর হিয়ার কথা মনে পড়লেই জি- আহ, আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। হিয়াকে ছাড়া আমি যেন একটা আস্ত জীবন্ত লাশ হয়ে গেছি। আমি এখন আর হিয়াকে ছাড়া ভাবি না। আমি চারিদিকে শুধু হিয়াকেই দেখি। একদিন আমি শুয়ে আছি, হঠাৎ করে আমার কাছে একটা গলার আওয়াজ ভেসে এসলো, কি আমাকে কি ভুলে গেছো তুমি? কথাটা শুনে আমি তাকিয়ে রইলাম। আমি দেখি কি হিয়া। আমি বললাম, তুমি ফিরে এসেছো?
আমাকে বলল, না আমি ফিরে আসিনি। না ফিরে আসলে কি তোমার সামনে দাঁড়িয়ে থাকতাম? আমি কথাটা শুনে আমি ইউরেকা বলে একটা চিৎকার দিয়ে বললাম, আমার হিয়া ফিরে এসেছে, আমার হিয়া ফিরে এসেছে। এ কথাটা বলে আমি যখন তাকে জড়িয়ে ধরলাম এবং তার গালে আমি যখন কিস করছি, তখন আমি বুঝতে পারলাম যে আমার ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে আর পাশেই আমার মা দাঁড়িয়ে কান্না করছে। আমি বললাম, মা মা দেখো হিয়া ফিরে এসেছে, মা মা দেখো হিয়া ফিরে এসেছে। আমার দিকে মা তাকিয়ে কাঁদতে লাগলো এবং আমাকে একটা কথা বলল যে, বাবা থাম, ওটা হিয়া না, ওটা ঘরের দিয়াল। মা এই কান্না ভরা কণ্ঠ শুনে আমি বললাম, কি বলো কি? তুমি ভুল দেখেছো মা, দেখো হিয়া, এ দেখো আমি হিয়ার সাথে কথা বলেছি, আমি দেখো হিয়ার সাথে কথা বলেছি, মা দেখো দেখো। আমি এ কথা বলতে বলতে যখন আমি আবার ফিরে তাকালাম, তখন দেখি সেটা দিয়াল আর আমার ঠোঁট থেকে অজস্র রক্ত গড়িয়ে পড়ছে। আমি এতক্ষণ দিয়ালের সাথে কিস করেছি। আমি বুঝতে পারলাম যে আমার হয়তো ঘরে থাকতে থাকতে আমার সমস্যা হবে। সেজন্য আমি বাইরের পরিবেশের সাথে একটু খাপ খাওয়ানোর জন্য আমি চলে আসলাম। সেজন্য আমি বাইরে চলে এসেছি। আমি এখন ভাবছি আমি বাবাকে বলে অফিসে যাব। আমি যে এদিকে আমার বাবা চিন্তা করছে যে আমাকে কীভাবে নতুন করে জীবনের দিকে আগিয়ে দিবে সে চিন্তা করছে। আমি বাবাকে এসে বললাম, বাবা ভিতরে আসতে পারি? বাবা বলল, হ্যাঁ আসো। বাবা আমাকে বলল, আমি ভাবছি আমাদের নতুন যে ফ্যাক্টরি খুলছি চট্টগ্রামে, সেখানে তোমাকে পাঠাবো। আমি বললাম, জি বাবা, আমিও তোমার সাথে এই বিষয়ে কথা বলতে এসেছিলাম যে আমিও চাচ্ছি যে আমি কোনো একটা কোম্পানিতে চা তোমার কোম্পানিতে আমি যাব। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকেই বেরিয়ে পড়ো। আমি বাবার কথা অনুযায়ী বেরিয়ে পড়লাম। আমি চট্টগ্রামে গিয়ে পৌঁছাইছি। আমি অফিসের সমস্ত কাজ ওদিন আর দেখলাম না। পরের দিন আমি আহ, পরের দিন আমি অফিসের ভিতর ঢুকলাম এবং সবাই আমাকে অভ্যর্থনা জানালো। অফিসের ম্যানেজার আমাকে বলল যে, স্যার ভেতরে আসেন। আমি ভেতরে গেলাম। ভেতরে প্রবেশ করে আমি আমার কেবিনটা দেখে নিলাম এবং আমার সমস্ত কাজ আমি বললাম যে আমাকে বুঝিয়ে দেন। আমি সমস্ত কাজ বুঝে নিলাম। এভাবে আমার দিন কাটতে লাগলো। 2 বছর পর আমি আমার কোম্পানিতে একটা নিয়োগ দিলাম পিয়ন। আমাকে পিএ আমি নিয়োগ দিলাম পিএ। তো আমি পিএকে নিয়োগ দিলে কিছু লোক আসলো, তার ভিতরে একটা মেয়েকে আমি পিএ হিসেবে সিলেক্ট করলাম। সে সবসময় আমার সাথে থাকতো। আমার কাজের সুবিধার্থে আমার যেতে হলো রাজশাহীতে। আমি চট্টগ্রাম থেকে রাজশাহীতে আসলাম। রাজশাহীতে একটা হোটেল আগে থেকেই বুক করে রেখেছি, যে হোটেলে আমাদের কালকে আমার মিটিং। আমি হোটেলটায় উঠে আমি রাজশাহী শহরটা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। এখন আমি হিয়াকে ভুলে যাওয়ার চেষ্টা করছি আর নতুন করে জীবনটা গড়ার চেষ্টা করছি। আমি রাজশাহী শহরে ঘুরতেছি এমন সময় আমি লক্ষ্য করলাম যে একটা মেয়ে রাস্তায় সকল ছেলে মেয়ে বাচ্চাদের সাথে খেলা করছে আর বৃষ্টি পড়ছে। আর আমি এটা দেখে আমি অনেক খুশি হলাম যে এই সময়ও বাইরের বাচ্চাদের সাথে কেউ এমনভাবে মেশে। আমি তাই সে মেয়েটার মুখ দেখার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বৃষ্টি অনেক জোরে আসলো। সে বৃষ্টির ভিতরে একটা ছেলেদের সাথে নাচতে লাগলো এবং আমি সেটা দেখতে লাগলাম। হঠাৎ করে আমার মেয়েটার দিকে চোখ আটকে গেল। কেন আটকে গেল? আমি বলছি, মেয়েটা আর অন্য কেউ নয়, হিয়া। আমি গাড়ির দরজা খুলে এক দৌড়ে আসতে যাব, তখনই আমি রাস্তার এক পাশ থেকে আসা একটা মোটরসাইকেল আমাকে ধাক্কা দিল। আমি পড়ে গেলাম। তারপর আমি আমি খুঁজতে লাগলাম যে হিয়া কই। আমি অনেক ভিড়ের মাঝে তাকে শুধু খুঁজতে লাগলাম। আমার চারিদিকে ভিড় জমা হয়ে গেছে। আমি তাকে খুঁজতে লাগলাম, কিন্তু আর পেলাম না। আমার যতদূর জ্ঞান ছিল আমি তাকে খুঁজতে লাগলাম, কিন্তু আর তাতে দেখতে পেলাম না। আমি আবিষ্কার করলাম আমার আমি একটা হোটেলে একটা কেবিনে শুয়ে আছি। কেবিনের পাশে কেবিনের পাশে দাঁড়িয়ে আছে আফসানা। আফসানাকে বললাম, কি সব কিছু ঠিক আছে তো?
অফিসের কাজটা আজকে না, আর তুমি সব কিছু ঠিক আছে তো? আফসান আমাকে বলল যে হ্যাঁ স্যার, সব কিছু ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারলাম না যে হিয়া কই। আমি কি ঠিক দেখেছি নাকি আমি ভুল দেখেছি, আমি এ কথাটা ভাবতেছি। এবার আমি ডাক্তার আসলো আমার কেবিনে এবং আমাকে চেক আপ করে আমাকে বলল আপনি এখন যেতে পারেন। আমি ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম অফিসের কাজে। এবং আমি অফিসের কাজে যখন এসেছি, তো আমি আজকে আমার আমি মিটিং অ্যাটেন্ড করার সময় লক্ষ্য করলাম আরকে গ্রুপ থেকে একটা মেয়ে এসেছে। মেয়েটা এখনও আসে নাই। আমি সকলের উদ্দেশ্যে বললাম, কোনো একজন লোকের জন্য যে অফিসের কাজ বন্ধ রাখাটা ঠিক হবে না। আমাকে ম্যানেজার বলল যে স্যার, আরকে গ্রুপই আমাদের কোম্পানিতে সবচেয়ে বড় ইনভেস্টর, আর তিনি যখন আসছেন না তখন আমাদের একটু দেরি করা উচিত। আমি বললাম ঠিক আছে, তাহলে একটুখানি দেরি করি, কিন্তু এরপরে যদি না আসে তাহলে আমি কলাম এই যে এটা আমি করব না, আমি এই মিটিংটা আর করব না, আমি চলে যাব। ম্যানেজার স্যার বলল আচ্ছা ঠিক আছে স্যার, অসুবিধা নেই। এখন আমি বললাম ঠিক আছে, তাই বলে আমি বসে আছি। 5 মিনিট পরে আর কি গ্রুপ থেকে একটা মেয়ে আসলো। আমি মেয়েটার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারলাম না। মেয়েটা হিয়া। আমি বললাম হিয়া, তুমি এখানে? মেয়েটা বলল সরি, আমি হিয়া নই, আমার নাম জেসমিন। আমি বললাম হিয়া, তুমি আমাকে চিনতে পারছো না? আমি আমি তোমার আশরাফুল, আমি তোমার আশরাফুল হিয়া। এ কথাটা বলায় সে বলল কোন আশরাফুল? আমি বললাম যে আমি তোমার হাজবেন্ড, আমি তোমার বর, আমি তোমার বিয়ে করার স্বামী আশরাফুল। আমাকে বলল সরি, আমার এখনও বিয়ে হয় নাই, আপনি তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। এ কথাটা শোনার পর আমি আর কিছু বললাম না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসেন বসেন। সে আমার সাথে সারাক্ষণ শুধু বিজনেস নিয়েই কথা বলেছে, কিন্তু আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সারা সময়টাই। তাকে দেখতে দেখতে যে কখন সময় কেটে গেল আমি বুঝতে পারলাম না। তখন আমি লক্ষ্য করলাম সে চলে যাওয়ার আগে আমাকে বলল আপনি কি কাউকে আমার ভিতরে গুলিয়ে ফেলেছিলেন? আমি বললাম কি না সরি, আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম। এ কথাটা বলে আমি আম্মুকে ফোন দিলাম এবং সব ঘটনা খুলে বললাম। তখনই আম্মু আব্বুকে বলল এবং আরিয়ান আঙ্কেলকে নিয়ে তখনই চলে আসলো। আমরা আমরা যখন চলে আসব তখন আমি লক্ষ্য করলাম আরিয়ান আঙ্কেল এবং সেই পরি ম্যাডাম অর্থাৎ আমার শাশুমা চলে এসেছে। আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাবা মা চলে এসেছে, আর সাথে আমার বোন। এবং আমি অন্য একদিন আরকে গ্রুপের বিজনেস ডাকলাম। আমি জানতাম যে আজও হিয়া আসবে, আর আসলে আমি দেখাবো সবাইকে। সেই জন্য আমি আর একদিন বিজনেস ডেকেছি। এদিনও হিয়া এসেছে। আসার পরে সবাই মুখে হা হয়ে গেছে, বলে উঠল হিয়া। সকলে একসঙ্গে বলে ওঠাতে হিয়া তাকিয়ে পড়ল সবার দিকে। সে বলল সরি, আপনারা কি কাউকে খুঁজছেন? সে হিয়ার মা বলল মা, তুই এতদিন কোথায় ছিলি? তুই জানিস আশরাফুল তোর জন্য কত কান্না করেছে, ও তো পাগল হয়ে গেছিল। এই কথাটা শুনে হিয়া বলল যে জি, আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। সরি, আমি হিয়া নই, আমি আফসানা, আর কে গ্রুপের একমাত্র মেয়ে, রিয়াজ রিয়াজ খানের একমাত্র মেয়ে আফসানা খান। আমি বললাম মা, ছাড়ো ওকে। আমি পুরোনো দিনের কথা ভাবতে লাগলাম। তখনই আমরা সবাই বাড়ি ফিরে এসেছি। আমার ফ্ল্যাটে সবাই রয়েছে। আমি অনেকক্ষণ ভাবার পর আমার মনে পড়ল যে হিয়া তো আমার সাথে প্রথমেও এমন ভাব করেছিল যে আমি তার কেউ হই না, আমি তাকে যেন আমি তার স্বামী না, এমন ভাব করেছিল। কিন্তু রাজিয়া যখন আমার কাছে আসে তখন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। মেয়ে মানুষ তো সব কিছুই ছাড়তে পারে, কিন্তু নিজের স্বামীর অধিকার কেউ কখনো ছাড়ে না। আমি ভাবলাম তাহলে এই টেকনিকটা আবার কাজে লাগানো যাক। সেজন্য আমি সেজন্য আমি আবারও আবারও হিয়াকে একটা বিজনেস ডিলে ডাকলাম। কিন্তু এবারটা আমি আমার পিএ আফসানাকেও রেখেছি। আমি বললাম আমি আফসানাকে সব কিছু বুঝিয়ে দিয়ে বললাম তুমি আমার
হয়ে এই কাজটা করতে পারবা তো? আফসানা হেসে বলল, জি স্যার, আমি অবশ্যই আপনার জন্য এই কাজটা করতে পারবো। এই কথা শুনে, আফসানার কথা শুনে আমি বললাম, ঠিক আছে, তাহলে এই কাজটা করতে হবে। এবং আমি বসে আছি, তখনই হিয়া চলে আসে এবং হিয়া এসে আমাকে বলে, স্যার, মে আই কাম ইন? আমি বললাম কি, ইয়েস কাম ইন, প্লিজ আসুন। এবং আফসানা আমার পাশে বসা। আমি বললাম, বেবি, তুমি একটু সাইডে যেয়ে বসো, আমি একটু বিজনেস নিয়ে কথা বলি। হিয়া আমাকে বলল, মেয়েটা কে স্যার? আমি বললাম যে আমার হবু বউ, আমি কিছুদিনের ভিতরে আমরা বিয়ে করব। এ কথাটা শুনে আমি মেয়েটার মুখের দিকে একটু তাকালাম, দেখলাম মেয়েটার মুখ কেমন যেন একটা হয়ে গেছে। এবার আমি বুঝতে পারলাম যে এ অবশ্যই হিয়া, না হলে এমনটা হতো না। আমি বললাম, বেবি, তুমি একটু বসো, আমি আসতেছি তোমার কাছে। আমাকে বলল, নো প্রবলেম ডার্লিং, তুমি ওখানেই থাকো, আমি আছি তো তোমার সাথে। এবং সে কথা শুনে হিয়া বলল, স্যার, এক মিনিট, আমি একটুখানি আসতে পারি? আমি বললাম, কোথায় যাচ্ছেন? আমি বললো, স্যার, একটা পার্সোনাল কাজ আছে। এই কথাটা বলে হিয়া বেরিয়ে গেল রুম থেকে। আমিও পিছন পিছন বেরোলাম। সে দেখলাম আমি যে সে বাইরে গিয়ে কান্না করছে। আমি কিছু বললাম না। আমি আবার রুমে প্রবেশ করে হাসতে লাগলাম এবং বলতে লাগলাম, বারে বারে গুবু খেয়ে যাও দান, এবার তুমি যাবা কোথায়? এবার বোঝাবো আমি কী জিনিস। আমি বললাম যে আমাদের একটা বিজনেস ডিল করা দরকার। আমরা একটা প্রজেক্ট আপনাদের কাছে দেবো, যে প্রজেক্টটা আপনারাই তৈরি করবেন। এই প্রজেক্টটা তৈরি করতে আপনি আমার সাথে সারাক্ষণ থাকতে হবে। ইয়া প্রথম না হলেও প্রফিট যখন ভালো হলো, তখন বুঝলো যে হ্যাঁ, এই বিজনেস করাই যায়। সেজন্য সে আর আমি একসাথেই বিজনেসটা, মানে প্রজেক্টটা শুরু করলাম। এখন আমি প্রথম দিনে প্রজেক্টে নিয়ে গেলাম হিয়াকে, হিয়ার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আফসানাকে নিয়ে গেলাম, কিন্তু সেখানে আমি তার পরিচয় দিলাম আমার হবু স্ত্রীর পরিচয় দিয়ে আমি তাকে নিয়ে গেছি। এখন আমি বসে আছি, লক্ষ্য করলাম হিয়া আমার দিকে তাকিয়ে আছে, আর আফসানা আমার কোলে বসাতে সে অনেক রাগি লোকে আমার দিকে তাকিয়ে আছে। তো হিয়া আমাকে না পেরে বলে উঠল, স্যার, এটা তো একটা প্রজেক্ট স্যার, এখানে আপনার রোমান্স করার জায়গা নয়। আপনার রোমান্স করতে হলে আপনার বাসায় যেয়ে করেন। এ কথাটা বলে হিয়া উঠে যখন চলে যাবে, তখন আমি তার হাত ধরে নিলাম এবং বললাম, বেবি, তুমি তো নাটকও করতে পারো না, আর নাটক তো বুঝতেই পারো না। এ কথাটা শুনে হিয়া আমার দিকে তাকিয়ে হাত ছেড়ে বলল, আপনি অন্য একটা নারীর হাত ধরেন, আপনার লজ্জা করে না? আমি বললাম, আমি তো আর অন্য কোনো নারীর হাত ধরি নাই, আমি তো আমার স্ত্রীর হাত ধরেছি। এই কথাটা বলে আমি তাকে কোমরে হাত দিয়ে নিজের দিকে টান দিলাম। সে আমার বুকের সাথে মিশে গেল এবং আমি বললাম, কি, তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না? আরে আমি তোমার বর, আমি না চিনলে আর কে চিনবে? এ কথাটা বলাতে সে আমার মুখ লুকিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমায় ক্ষমা করে দাও। আমি না আমি আর কিছু বলতে দিলাম না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম যে, তুমি থামো। আমি চোখের ইশারায় সমস্ত লোকেকে যেতে বললাম। সবাই চলে গেল এবং আমার অ্যাসিস্ট্যান্ট আফসানাও চলে গেল। আমি তাকে জড়িয়ে ধরে আমি বুকের সাথে মিশিয়ে অনেকক্ষণ আমরা দুজনে একসাথে কান্না করছি এবং আমাকে এক পর্যায়ে সে বলে উঠল, তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে তো ভুলেই গেছো। আমি বললাম, কে বলেছে আমার বিয়ে হয়ে যাচ্ছে? আর তোমাকে বললে আমি এত নাটক করতাম নাকি? কথাটা শোনার পর সে আমাকে বলল, বুঝেছি। কী যে তুমি আমি বললাম, কি বুঝেছো? সে বলল, সবই বুঝতে পেরেছি। এবং আমি বললাম যে, কি বুঝেছো বলো? এবং আমাকে বলে যে, মেয়েটার সাথে তো অনেক রোমান্স করছো, তাই না? আমি বললাম, কি কি বলো? রোমান্স? আর আমি তোমাকে ছাড়া আমি নিজেকে কখনো রোমান্স করতে দিতে পারি? তুমিই তো আমার রোমান্সের ফর্মুলা। সে আমাকে বলল, হয়েছে, আর নাটক করা লাগবে না, মেয়েটাকে তো কোলে বসাইছো আর আমাকে বুকে জড়িয়ে রাখছো। আমি সে কথাও না বলে তার তার সাথে আমি ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলাম
এবং বললাম এবং 2 মিনিট পরে আমি ছেড়ে দিয়ে বললাম কি হয়েছে, এবং সে বলল কি না আরও হবে। কি আপনারা কি শুনছেন? আরে যান, নিজেদের বউ নাই, আমার অন্যের স্বামী স্ত্রীর কথা শুনে বেড়াচ্ছেন। যান যান যান, সবাই চলে যান। হ্যালো এভরিওয়ান, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের লেটেস্ট গল্প অর্থাৎ ভূত বাংলায় গল্প শোনার জন্য আপনাদের সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা। আর আপনারা দয়া করে আমাদের এই ভূত বাংলার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটাকে বড় করার জন্য আরও উৎসাহ দেবে আর নতুন ভিডিও ছাড়ার জন্য উৎসাহ করবে। তো অবশ্যই একটা চ্যানেলে একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই চাই। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের এই গল্পটা। আমি অরিজিৎ এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনাদের কাছে একটাই আশা থাকবে যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। তো গুড বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।